হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। আজকে আমরা তোমাদের কাছে একটা টেকনিক্যাল লেকচার নিয়ে এসেছি এবং একটা নতুন পার্টলি একটা নতুন সিরিজ আজকে আমরা শুরু করব, যেটা বিভিন্ন রকম বিল্ডিং মেটেরিয়াল রিলেটেড থাকবে। বিল্ডিং মেটেরিয়াল এবং বিল্ডিং কনস্ট্রাকশন থেকে আজকে আমরা চেষ্টা করব কিছু কিছু জিনিসকে করে নেওয়ার, এবং যারা অলরেডি কাজের সাথে যুক্ত বা যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তাদের সকলের জন্যই এই লেকচারগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই স্টে টিউনড। ওকে, আজকে আমরা যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে ব্রিক। শুধু ব্রিক নয়, ব্রিকের টেস্ট নিয়ে যেমন আমরা বলবো, সেরকম ব্রিক সম্পর্কেও আমরা জানবো, ব্রিকের ডিফেক্ট সম্পর্কেও জানবো, ব্রিক ওয়ার্ক সম্পর্কেও চেষ্টা করব কিছুটা কভার করার, বা কীরকম প্রশ্ন আসতে পারে বা কীরকম ইন্টারভিউতে আমাদের প্রশ্ন হতে পারে বা ক্রস কোশ্চেন হতে পারে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিও শুরু করার আগে একটু বলে দিই, ভিডিওটা যদি ভালো লাগে বা আমাদের চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকছে তোমার, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করতে থাকো, কমেন্ট করতে থাকো তোমাদের কী কী দরকার আরও ইন্টারভিউ প্রিপারেশনের জন্য, সেই সমস্ত জিনিস নিয়ে আমাদেরকে সাজেশন দিতে থাকো। ওকে, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্রিক। তো প্রথমে যে জিনিসটা সম্পর্কে আমরা জেনে নেব যে ব্রিককে আমরা কি করব, আইএস কোড হিসাবে দুভাগে ভেঙে নেব। একটা আইএস কোড হচ্ছে 1077, আরেকটা আইএস কোড হচ্ছে 2180। এই যে 1077 যেটা, সেটা হচ্ছে কমন বার্নড ক্লে বিল্ডিং ব্রিক্স, আর 2180 যেটা, সেটা হচ্ছে হেভি ডিউটি ক্লে বিল্ডিং ব্রিক্স। তাহলে একটা হচ্ছে হেভি ডিউটি আর একটা হচ্ছে কমন বার্নড ক্লে ব্রিক। ওকে, এবারে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1077 নিয়ে, অর্থাৎ কমন বিল্ডিং ব্রিক নিয়ে পড়ে। কমন বিল্ডিং ব্রিককে যদি আমরা ক্লাসিফিকেশান ধরি, যে এটার ক্লাসিফিকেশান কী রয়েছে না রয়েছে, তাহলে আমরা বলতে পারবো যে টোটাল এটাকে 11টা পার্টে ভাগ করা হয়েছে। কিসের হিসাবে? কম্প্রেসিভ স্ট্রেংথের হিসাবে। এবং কম্প্রেসিভ স্ট্রেংথ কত থেকে কত? 3.5 MPa থেকে 35 MPa পর্যন্ত কম্প্রেসিভ স্ট্রেংথে 11টি পার্টে ক্লাসিফিকেশান করা হয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি হেভি ডিউটি ব্রিকে। হেভি ডিউটি ব্রিকের ক্ষেত্রে কিন্তু দুটোই ক্লাসিফিকেশান, একটা 40 MPa আর একটা হচ্ছে 45 MPa। এইটার দুটোই পার্ট। ওকে, এবার আমি চলে আসি ডাইমেনশন অ্যান্ড টলারেন্সে। তো যে কোনো একটা ব্রিকের যদি আমরা ডাইমেনশন ধরতে যাই, তাহলে বলতে হবে যে দু রকমের ব্রিক জেনারেলি আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে মডিউলার ব্রিক, বা যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ব্রিক বলতে পারি। তো তার ডাইমেনশন হচ্ছে 190 × 90 × 90, এবং এই প্রত্যেকটাই হচ্ছে mm। ওকে, নন মডিউলার ব্রিক যদি বলতে হয়, এটা অ্যাজ পার কোড, আমার কথা নয়, নন মডিউলার ব্রিক যদি বলতে হয় তাহলে হচ্ছে 230, 110, 70। এটা অ্যাজ পার কোড 1077। এবারে কি হচ্ছে, হেভি ডিউটি ব্রিকের ক্ষেত্রেও তাই। এবং এদের ডাইমেনশনের ক্ষেত্রে, ডাইমেনশনের যেমন একটা টেস্ট হয়, তাতে 20টা ব্রিক নিয়ে পরে ডাইমেনশন টেস্ট করা হয়ে থাকে। সেখানে ইন্ডিভিজুয়াল ব্রিকের জন্য টলারেন্স থাকে লেন্থে 4 mm, তাহলে 20টা হলে হচ্ছে ±80 mm, এবং ±2 mm ফর কিসের জন্য? ব্রেথ অ্যান্ড ডেপথ। তাহলে উইথ এবং ডেপথের জন্য +2 mm যদি থাকে, তার মানে হচ্ছে 20টা ব্রিকের জন্য ±40 mm। এবারে আমাকে এখানে প্রশ্ন করতে পারে, আচ্ছা এই যে 20টা ব্রিক আমি নিলাম, এই 20টা ব্রিক আমি কীভাবে নিলাম? এবারে আসছি আমরা ক্রস কোশ্চেনে। অনেক স্টুডেন্টেরই কথা ছিল যে ক্রস কোশ্চেন নিয়ে পরে কিছু বলুন। তো তোমাকে যদি ডাইমেনশন জিজ্ঞেস করে, ডাইমেনশন জিজ্ঞেস করার পরে তোমাকে দুটো জিনিস বলতে পারে। হয় বলতে পারে যে মডিউলার সাইজ অফ ব্রিক বলো, নইলে বলতে পারে যে নমিনাল সাইজ অফ ব্রিক বলো।
নমিনাল সাইজ অফ ব্রিক যদি তোমাকে বলতে বলে, তার মানে হচ্ছে তোমাকে মোটার সমেত জিজ্ঞেস করছে। তার মানে তোমাকে তখন বলতে হবে 20 × 10 × 10 কি সেন্টিমিটার। এই সেন্টিমিটার এবং মিলিমিটার এই দুটোকে গুলিয়ে ফেলা চলবে না। ট্রেডিশনাল ব্রিকের কথা আমি পরে আসছি, আগে হচ্ছে নন মডিউলার ব্রিক। এই নন মডিউলার ব্রিককেই আবার ট্রেডিশনাল ব্রিকও বলে, বাট অ্যাজ পার আইএস কোড 230, 110 এবং 70 হচ্ছে নন মডিউলার ব্রিকের সাইজ। এবারে এখানে যেমন প্রশ্ন আসছে যে তুমি যদি কখনই বললে ডাইমেনশন টেস্ট আমরা করি বা ডাইমেনশন টেস্ট সম্পর্কে আমরা জানি, ইন্ডিভিজুয়াল ডাইমেনশনগুলো তুমি যখন বললে, তখন তোমাকে বলতে পারে এই যে 20টা ব্রিক নিয়ে পরে আমি ডাইমেনশন টেস্ট করবো, এই 20টা ব্রিক আমি কীভাবে পাবো? আমি কি র্যান্ডামলি 20টা ব্রিক চয়েস করব, না কতগুলো ব্রিকের ক্ষেত্রে আমি 20টা ব্রিক নেব? এই কোশ্চেনগুলোই হচ্ছে যেখানে প্র্যাকটিক্যালি যেয়ে পরে মানুষজন ধাক্কা খায়। যাদের প্র্যাকটিক্যাল জ্ঞান নেই তারা এই জায়গায় প্রবলেম হবে। ইট দুভাবে আসতে পারে, ট্রাক্টরে আসতে পারে, আবার টোটাল 1 লরি ইট আসতে পারে। ইট কখনোই কিন্তু এমকিউবে নয়, নাম্বারের ক্ষেত্রেই সেটাকে ডিনোট করা হয়ে থাকে। তো অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আমরা সবসময় সেটাকে করার চেষ্টা করব। যেমন আমি যেখানে কাজ করেছি সাউথ পয়েন্ট স্কুলে, সেই জায়গাতে কিন্তু স্পেসিফিক্যালি লিখে দেওয়া ছিল যে প্রতি 10,000 ইঁটে আমাকে একটি ডাইমেনশন টেস্ট করতে হবে। তার মানে কি, সেখান থেকে আমাকে 20টা ইট বেছে নিয়ে পরে আমার ডাইমেনশন টেস্ট করতে হতে পারে। আদারওয়াইজ সেখানে লেখা ছিল যদি 10,000 ইট আমি না আসে একবারে, একটা ট্রাক্টরে তো 10,000 ইট আসবে না, তাহলে লিস্ট ট্রাক্টর যদি আসছে একটা দিনে, 1 ডেতে, সেই লিস্ট একটা ব্র্যান্ডের জন্য বা একটা লটের জন্য আমাকে কি করতে হবে, এই ডাইমেনশন টেস্ট করতে হবে। এইগুলোই হচ্ছে প্র্যাকটিক্যালের সাথে থিওরিটিক্যালের সম্পর্ক বা পার্থক্য। কারণ এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল কাজ না করলে কেউ জানতে পারে না। যাই হোক, তো এই গেল হচ্ছে ডাইমেনশন টেস্ট সম্পর্কে কথাবার্তা। নেক্সট যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন। তাহলে ফিল্ডে আমরা ডাইমেনশন টেস্ট সম্পর্কে জানলাম, ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট সম্পর্কে আমরা জানবো। যখনই একটা ব্রিক সাইটে এলো, সেই ব্রিকটাকে নিয়ে আমরা কি করি, সেই ব্রিকটাকে আমরা ব্রিকটাকে কী করি থেকেও আগে যেটা বলা উচিত সেটা হচ্ছে একটা ব্রিকে, যেমন আমি ডাইমেনশন বললাম, সেরকম এই ব্রিকে একটা ফ্রগ থাকে। এই ফ্রগটার ডাইমেনশন জানতে চাইতে পারে, বা এটাকে আমরা অনেকে ইনডেন্ট বলে। এটার ডাইমেনশন কিন্তু হচ্ছে 10 × 4 × 1 সেন্টিমিটার। এটা কি করে, এটা টপ সারফেসে থাকে। এটা ইউজফুল হয় একটা কি জয়েন্ট হিসাবে মোটর আর ব্রিকের মাঝে। তাহলে মোটর আর ব্রিক যখনই আমি এর উপর মোটর লে করছি, সেখানে একটা সিআর কির মতো কাজ করে এই ফ্রগটা। এবার হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন কোল্ড ওয়াটারে যদি আমরা করি, কোল্ড ওয়াটারে ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট সম্পর্কে আমরা এবারে জানবো। কোল্ড ওয়াটারে যদি আমরা করে থাকি, তাহলে আমাকে 24 ঘন্টা রাখতে হবে। কোল্ড ওয়াটারে 24 ঘন্টা আমি টোটালি ইমার্জ করে রাখবো। এতে অ্যাজ পার আইএস কোড বলছে যে এটা কখনোই 20%-এর থেকে বেশি হবে না বাই ওয়েট, 20%-এর থেকে বেশি হবে না বাই ওয়েট, আপ টু 12.5 MPa বা 12.5 ক্লাস। আবার এটা 15%-এর বেশি হবে না বাই ওয়েট গ্রেটার দেন 12.5 MPa। তাহলে এটা কিন্তু অ্যাজ পার আইএস কোড, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেম এই জিনিসটাই কিন্তু আমরা ফিল্ড টেস্ট যখন বলবো, ফিল্ড টেস্টের হিসাবে, তখন কিন্তু এটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। ফিল্ড টেস্টের হিসাবে কি হয়, আমরা ফার্স্ট ক্লাস ব্রিক ভাগ করি, সেকেন্ড ক্লাস ব্রিক ভাগ করি এবং থার্ড ক্লাস ব্রিক ভাগ করি, আবার ফোর্থ ক্লাস ব্রিক বা ঝামা ব্রিককে আমরা এভাবে ভাগ করে থাকি। ফার্স্ট ক্লাস ব্রিক কাকে বলছি, যার কম্প্রেসিভ স্ট্রেংথ আমরা 10 MPa পাচ্ছি। সেকেন্ড ক্লাস ব্রিক হচ্ছে যেখানে আমরা 7.5 MPa পাচ্ছি, এবং থার্ড ক্লাস ব্রিক হচ্ছে যেখানে আমরা 5 MPa পাচ্ছি। এই সমস্ত কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট কিন্তু ব্রিকের ক্ষেত্রে যখন করা হয়ে থাকে, মোটর দিয়ে পরে ফ্রগটাকে পুরোপুরিভাবে সেখানে বন্ধ করে দেওয়া হয়, এবং বন্ধ করে দেওয়ার পরে সেখানে কি করা হয়, উপরে একটা এরকম প্লেট দেওয়া হয়, স্টিল প্লেট, আবার নিচেও একটা এরকম স্টিল প্লেট দেওয়া হয়। তারপরে সিটিএম মেশিনে এর উপর প্রেসার দেওয়া হয়। ওকে, তো এই হচ্ছে টোটাল জিনিস। কিন্তু এর ক্ষেত্রে ওয়াটার অ্যাবজর্পশন কিন্তু আলাদা। কীরকম, যখন আমরা ফার্স্ট ক্লাস ব্রিক পড়ছি সেখানে 20%-এর বেশি হবে না। কিসের, এটা হচ্ছে কিন্তু ড্রাই ওয়েটের, 20% অফ ড্রাই ওয়েট। আবার নেক্সট হচ্ছে 22% অফ ড্রাই ওয়েট,
আর থার্ড ক্লাসের জন্য 25% অফ ড্রাই ওয়েট। তাহলে এই তিনটে যখন আমরা বলবো এটা কিন্তু ফিল্ডের হিসাবে। আইএস কোডের হিসাবে কিন্তু যখনই আমরা কি পাচ্ছি 12.5 MPa পাচ্ছি, তার মানে 20-র বেশি হবে না বাই ওয়েট, এবং 12.5 MPa বেশি যদি হয় সেক্ষেত্রে 15%-এর বেশি হবে না বাই ওয়েট। ওকে, এবারে চলে আসি আমরা একটু হেভি ডিউটির ক্ষেত্রে। এটা যতটা বললাম এটা পুরোটাই ছিল হচ্ছে কিন্তু নর্মাল কমন যে বার্নড ক্লে রয়েছে তার উপরে। হেভি ডিউটির ক্ষেত্রে কিন্তু যখন কোল্ড ওয়াটার করব, 24 ঘন্টা যখন কোল্ড ওয়াটারে আমি ইমার্জ করে রাখবো, তখন হেভি ডিউটির ক্ষেত্রে কি হবে, হেভি ডিউটির ক্ষেত্রে ওয়াটার অ্যাবজর্পশন কিন্তু 10%-এর কম হবে। এবং 5 ঘন্টা যদি আমি বয়লিং ওয়াটার টেস্ট করি, 5 ঘন্টা যদি আমি বয়লিং ওয়াটার টেস্ট করি, তখন কিন্তু কি হবে, ওয়াটার অ্যাবজর্পশন শুড বি লেস দ্যান ইকুয়ালস টু 15%। এবং এই হেভি ডিউটি ব্রিকের ক্ষেত্রে যে বাল্ক ডেন্সিটিটা সেটা কিন্তু সবসময় হবে গ্রেটার দেন 2 গ্রাম পার সিসি বলাটাই বেটার, 2.5 গ্রাম পার সিসি। এর বেশি হতে হবে, তবেই কিন্তু আমরা সেটাকে যে হেভি ডিউটি ব্রিক বলবো। এছাড়া আমরা আর কি টেস্ট করি, এছাড়া আমরা টেস্ট করি বা আমরা বলতে পারি যে আমরা জেনারেলি এটা স্ট্যান্ডার্ড ধরা হয়ে থাকে যে যদি 50,000 ব্রিক আসে একসাথে একদিনে বা এক লটে বা একটা ব্র্যান্ডের, তো সেক্ষেত্রে আমরা সেখান থেকে 50টা ব্রিককে আলাদা করে নিতে পারি। সেই 50টা র্যান্ডাম ব্রিককে নিয়ে পরে আমরা টেস্ট করতে পারি। সেখানে আমরা ফিল্ডে বলতে পারি যে যেহেতু দুরকম হয়, একটা টেবিল মোল্ডেড হয় আর একটা হয় গ্রাউন্ড মোল্ডেড, তো আমরা চেষ্টা দেখে নেব যে টেবিল মোল্ডেড ব্রিক এটা আছে কি না, কারণ টেবিল মোল্ডেড হলে পরে শেপ সাইজটা খুব ভালো থাকে। এছাড়া হচ্ছে ওয়েল বার্নড কি না সেটা আমরা লক্ষ্য করব। এছাড়া কি লক্ষ্য করব, যে সেটা যেন ফ্রি ফ্রম ক্র্যাকস হয়, ক্র্যাকস যেন সেখানে না থাকে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া হচ্ছে একটা ব্রিকের আমরা যখন ওয়েট করব সেটা কিন্তু 3.4 থেকে 3.6 কেজি জেনারেলি আমরা পেয়ে থাকি, যে ব্রিকগুলো আমরা ট্রেডিশনালি সাইজে পেয়ে থাকি, বা এই ব্রিকগুলোর সাইজ জেনারেলি অ্যাজ পার ফিল্ড রিকোয়ারমেন্ট 23 × 11.4 × 7.6 সেন্টিমিটার জেনারেলি হয়ে থাকে। এছাড়া আমরা কি করি, সাইটে আমরা ফিজিক্যাল টেস্ট করি, যেটাকে আমরা বলি সাউন্ড টেস্ট। দুটো ব্রিককে নিয়ে পরে আমরা তাকে যদি সেটাকে একসাথে ধাক্কা লাগাই তাহলে কি হবে, একটা মেটালিক সাউন্ড, একটা মেটালিক রিং সাউন্ড হবে। সেই সাউন্ডটা হলে বোঝা যায় যে ব্রিকগুলো ভালো, যথেষ্ট ভালো, বেটার। এবারে ব্রিকগুলোকে তো ইউনিফর্ম হতে হবে, হোমোজেনাস হতে হবে, ব্রিকগুলোর ভিতর কোনো পোর চলবে না, এইগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া আরও দুটো টেস্ট হয়, একটা হচ্ছে টাফনেস এবং হার্ডনেস টেস্ট। যেটা হার্ডনেস টেস্ট বা অ্যাব্রেশন টেস্ট বলে, সেক্ষেত্রে কী করা হয়, আমরা নখে করে ব্রিকের যে সারফেসটা থাকে সেটাকে চেষ্টা করব অ্যাব্রেশন করার ফিঙ্গার নেল দিয়ে। সেটা তাতে যদি সেখানে দাগ হয়ে যায় তাহলে কিন্তু ব্রিকটা ভালো কোয়ালিটির নয়। এছাড়া হচ্ছে টাফনেসের করতে আমি কি করব, আমি গ্রাউন্ড লেভেলে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে একটা ব্রিককে নেব এবং ব্রিককে নিয়ে সেটা মোটামুটি 1 মিটার হাইট থেকে আমি ফ্রি ফল করব। 1 মিটার হাইট থেকে আমি কি করব, ফ্রি ফল করাবো। এই ফ্রি ফল করলে পরে যদি ব্রিকটা কোনোভাবে যদি ক্র্যাক না হয়, সেই ব্রিকটা যদি কোনোভাবে ক্র্যাক না হয়, তাহলে বুঝে নিতে হবে যে এই ব্রিকটা যথেষ্ট ভালো। ওকে, এছাড়া আমরা আর কি বলতে পারি, এছাড়া আমরা যেটা করতে পারি, আরেকটা টেস্ট যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ব্রিকের ক্ষেত্রে যে আমরা এফ্লোরেসেন্স টেস্ট করতে পারি। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এবং এফ্লোরেসেন্স কী সেটাও কিন্তু তোমাকে জানতে চাইতে পারে। তাহলে এফ্লোরেসেন্স হচ্ছে যে ব্রিক যে সয়েলটা দিয়ে তৈরি হচ্ছে, ব্রিকের তো একটা সয়েল রয়েছে, সেই সয়েলটাতে যদি কোনো রকম অ্যালকালি থাকে, তো সয়েলের সাথে সেই অ্যালকালির যে রিয়াকশান হয়, সেই রিয়াকশানের ফলে সে ব্রিকের গোটা আউটার সাইডে কি হয়ে যায়, সে গোটা আউটার সাইডে পাউডার ফর্ম করে। যখন সে ওয়াটার অ্যাবজর্ব করে সেক্ষেত্রে পাউডার ফর্ম তৈরি করে, সাদা সাদা পাউডার তৈরি করে। এটাকেই কিন্তু অ্যাকচুয়ালি কি বলছে, এফ্লোরেসেন্স বলছে। এফ্লোরেসেন্স টেস্ট হয়ে থাকে। এছাড়া যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ওয়ারপেজ টেস্ট। এই দুটো টেস্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। আর কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট যেটা হয়ে থাকে, তার রেট অফ যে লোডিংটা থাকে, সেই লোডিংটা কিন্তু হচ্ছে 40 নিউটন পার
মিলিমিটার স্কোয়ার রেট অফ লোডিংটা জেনারেলি এটা হয়ে থাকে। ওকে, ওয়ার্পেজ টেস্ট যেটা রয়েছে, ওয়ার্পেজ টেস্টটা জেনারেলি করা হয়ে থাকে IS 3495 পার্ট 4-এর এগেনস্টে। এবং এক্ষেত্রে কী হয়, একটা স্টিল ওয়েজ থাকে, যেটা হচ্ছে 60 × 15/15। তো সেই স্টিল ওয়েজটা দিয়ে শেপ মেজারমেন্ট করে 10টা ব্রিকের স্যাম্পল নিয়ে পরে আমরা কি করি, ওয়ার্পেজ টেস্ট করে থাকি। এছাড়া হচ্ছে এফ্লোরেসেন্স টেস্ট। এফ্লোরেসেন্স টেস্ট রয়েছে হচ্ছে পার্ট 3-তে। এক্ষেত্রে কী করা হয়ে থাকে, একটা পোর্সেলিন বা একটা গ্লাস প্লেট নিয়ে নেওয়া হয়, সেখানে ব্রিকটাকে রেখে দেওয়া হয় এবং সেই ব্রিকের উপরে প্রায় এটার যে ডায়ামিটারটা হয় সেটা মোটামুটি হচ্ছে 150 mm-এর কাছাকাছি, এবং ব্রিকটাকে রেখে দিয়ে পরে এখানে একটা 25 mm ডেপথ অবধি কী করা হয়, জলে ভরে দেওয়া হয় এবং ব্রিকটাকে সোক করতে অ্যালাউ করা হয়ে থাকে। এই সোক বারবার সোক অ্যালাউ করতে থাকা হবে সেটা আমাকে লক্ষ্য করতে হয়, এবং প্রায় 24 ঘন্টা, কিছু কিছু ক্ষেত্রে সেটা আর একটু সময় বাড়িয়েও দেখা যেতে পারে। তো সেই জায়গাটা আমাদেরকে লক্ষ্য করতে হয় যে কোনো রকম কোনো হোয়াইট প্যাচেস আসছে কি না। এবার একটা ব্রিক রয়েছে, সেখানে এরকম আমরা দেখলাম এইভাবে ব্রিকটা রয়েছে, তো সেক্ষেত্রে দেখলাম যে সেরকম কোনো নেগলিজেবল কোনো রকম কোনো হোয়াইট প্যাচেস আসেনি, তখন তাকে আমরা বলি যে ফ্লোরেসেন্স হচ্ছে নীল। আবার যদি দেখি যে না, মোটামুটি 10% এরিয়ার কমে এসেছে, তখন তাকে আমরা বলি মডারেট। যদি আমরা দেখি 50% এরিয়াতে রয়েছে, তখন সেটাকে আমরা কি বলি, হেভি। এবং যদি আমরা এরকম দেখি যে 50%-এর বেশি এবং গোটাটাতে পাউডার ফর্ম করে গেছে, অলরেডি পুরোটাতে পাউডার ফর্ম করে গেছে, তখন সেটাকে আমরা বলে থাকি সিরিয়াস। তাহলে আর এই নীল আর মডারেটের মাঝে যদি থাকে সেটাকে বলছে স্লাইট। তাহলে নীল হচ্ছে 0, 10%-এর কম হচ্ছে মডারেট, এই 10% কম হচ্ছে স্লাইট, আর 10 থেকে 50%-এর মাঝে হচ্ছে মডারেট, আর 50%-এর বেশি হলে হেভি, এবং পাউডার ফর্ম তৈরি হলে সেটাকে বলে সিরিয়াস। তো এগুলো আমাদেরকে একটু নোট করে নিতে হবে, একটু বারবার পড়ে নিতে হবে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে এফ্লোরেসেন্সটা, সেটারও একটা লিমিট রয়েছে আইএস কোড অনুযায়ী। সেটা হচ্ছে যদি আমরা আপ টু 12.5 যদি আমরা দেখি, আপ টু 12.5 আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে মডারেট হচ্ছে অ্যালাউবেল। আর যদি আমরা গ্রেটার দেন 12.5 দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্লাইট হচ্ছে অ্যালাউবেল, তার বেশি কিন্তু অ্যালাউবেল নয়। ওকে, উই ক্যান রিজেক্ট, এ কোয়ালিটি ইঞ্জিনিয়ার ক্যান রিজেক্ট দ্য ব্রিক ইফ দ্য ফ্লোরেসেন্স ইজ গ্রেটার দেন মডারেট। ওকে, এবারে হচ্ছে কিছু ব্রিক যেগুলো আসছে সেগুলোতে আমরা কিছু ডিফেক্ট পাচ্ছি। কীরকম ডিফেক্ট পাচ্ছি, যে ঝামা ব্রিকের কথা আমি বললাম, সেগুলো সব কিন্তু হয়ে যায় ওভারবার্ন্ট হয়ে যাওয়ার জন্য কি হয়, ব্রিকের যে শেপটা থাকে, ব্রিক নিজের শেপটাই লুজ করে যায়, তাহলে এটাকে বলছে ওভারবার্নিং। এছাড়া তো এফ্লোরেসেন্স আমরা বললাম। এছাড়া হচ্ছে ব্লটিং মানে হচ্ছে স্পঞ্জি সয়েল মাস ওভার ব্রিক সারফেস ডিউ টু এক্সেস অফ কার্বনেসিয়াস অর সালফার ম্যাটার। তাহলে যে সয়েলটা রয়েছে সেই সয়েলটাতে যদি কার্বনেসিয়াস এবং সালফার ম্যাটার থাকে এবং সেটা থেকে ব্রিক তৈরি করা হয়, তাহলে একটা স্পঞ্জি সয়েল মাস তৈরি করে, যেটাকে বলছে ব্লোটিং। এছাড়া কি হতে পারে, ব্রিকে ব্লিস্টার থাকতে পারে। ব্লিস্টার মানে কি, যে ব্রিকের উপরে এরকম ছোট ছোট এয়ার বাবল তৈরি হয়ে ফুলে রয়ে যাওয়া, সেটাকে বলছে ব্লিস্টার। এছাড়া কি আছে, চুফ মানে কি, যে যখন ব্রিকটা তৈরি করা হচ্ছে সেই হট ব্রিকের উপরে কি হচ্ছে, বৃষ্টির জল যদি পড়ে, এটাকে তো শুকোতে দেওয়া হয়, ড্রাই করতে দেওয়া হয়, তো সেই সময় যদি বৃষ্টির জল পড়ে তখন যে ডিফরমেশনটা হয় তাকে বলছে চুফ। এছাড়া কি রয়েছে, আন্ডারবার্নিং হতে পারে, যে ব্রিকটা ঠিকমতো বার্ন হয়নি, যার ফলে আন্ডারবার্নিংয়ের ফলে প্রচুর পরিমাণে ব্রিকটা ওয়াটার অ্যাবসর্ব করতে শুরু করে এবং ব্রিকটা কি হয়, লেস কম্প্রেসিভ স্ট্রেংথ লক্ষ্য করা যায়। এছাড়া হচ্ছে ল্যামিনেশন। কীরকম ল্যামিনেশন বলতে কি, যে একটা ব্রিক রয়েছে, এই ব্রিকটার উপরের যে পার্টটা রয়েছে, এই পার্টটা এইভাবে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এই পার্টটা ছেড়ে এইভাবে আলাদা করে উঠে চলে আসছে, এটাকে আমরা বলছি ল্যামিনেশন। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া আরেকটা কোশ্চেন খুব কমন, এটা এসএসসি জেইতেও দেয় বা বিভিন্ন প্রশ্ন জায়গাতে করতে পারে, সেটা হচ্ছে যে
3.5 MPa হচ্ছে মিনিমাম অ্যাটলিস্ট কোনো একটা ব্রিককে ইউজ করার ক্ষেত্রে। কারণ ক্লাসিফিকেশান বার্ন ক্লেতে আমি প্রথমেই বলেছি, বার্ন ক্লের যে ক্লাসিফিকেশান সেটা শুরুই হয় হচ্ছে 3.5 MPa থেকে। তাই কোনো একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে কোনো ব্রিককে ইউজ করতে গেলে তার মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ 3.5 MPa হতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর পারফোরেটেড ব্রিক যদি হয় সেক্ষেত্রে মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ 7 MPa হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এরকম প্রশ্ন আসতে পারে যে হ্যান্ডমেড যে ব্রিকগুলো হয় সেক্ষেত্রে আমরা তো একটা ফ্রগ দেখতে পাই, এমনও কি হতে পারে যে যেখানে দুটো ফ্রগ রয়েছে? হ্যাঁ, প্রেসড ব্রিক্সের ক্ষেত্রে কিন্তু দুটো ফ্রগও হতে পারে, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই ছিল হচ্ছে ব্রিক নিয়ে পরে বিভিন্ন কথাবার্তা। আর ব্রিক নিয়ে পরে আরও যে কয়েকটা কথাবার্তা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে ব্রিকের প্রিপারেশন কিভাবে হয়। প্রথমে যে প্রথমে মাটি যেখানে চুজ করা হচ্ছে, একটা ল্যান্ড চুজ করা হচ্ছে, সে জায়গার সয়েলটাকে আনসয়েলিং করা হয়। দেন সেটাকে ডিগিং করা হয়। ডিগিং করার পরে সেই জায়গাটাকে ক্লিনিং করে সেই জায়গা থেকে কিছুটা পরিমাণে মাটিকে তুলে আলাদা করে রাখা হয়, দিয়ে সেটাকে ওয়েদারিং করা হয়। ওয়েদারিংয়ের পরে ব্লেন্ডিং, টেম্পারিং, মোল্ডিং, ড্রাইং, বার্নিং, তবে যে পরে কিন্তু একটা ব্রিক তৈরি হয়। তো এগুলো আমাদেরকে বারবার বলতে হবে। এবং হ্যান্ড মোল্ডেড ক্ষেত্রে দু রকম হয়। একটা হচ্ছে যেখানে সফট মাড থাকে সেখানেই আমরা হ্যান্ড মোল্ডিং করে থাকি, তো গ্রাউন্ড মোল্ডেড হয়, আদারওয়াইজ টেবিল মোল্ডেড হয়। আর মেশিন মোল্ডিংয়ের ক্ষেত্রে যেখানে স্টিফ মাড থাকে সেক্ষেত্রে দু রকম ব্যাপার থাকে, একটা ড্রাই ক্লে মেশিন থাকে, একটা প্লাস্টিক ক্লে মেশিন থাকে। ওকে, আবার দু রকমভাবেও শুকানো যায় ব্রিককে, ন্যাচারাল ড্রাইং করা যায়, আর্টিফিশিয়াল ড্রাইংও করা যায়। আর্টিফিশিয়াল ড্রাইংয়ের ক্ষেত্রে হট ফ্লোর ড্রাইং হয় বা সেখানে ড্রায়ার থাকে, আদারওয়াইজ টানেল ড্রায়ারও থাকে যেখানে হয়ে থাকে ড্রাইংটা। আর বার্নিং বা ক্লিন বার্নিং, ক্ল্যাম্প বার্নিং, এই সমস্ত ক্ষেত্রে প্রায় 25,000 হচ্ছে ব্রিককে একসাথে পার ডে তৈরি করা যেতে পারে। এটা একটা জাস্ট ইনফরমেশন হিসাবে মাথায় রাখলেই যথেষ্ট। এছাড়া আমরা তো জানি যে ব্রিকের যে কম্পোনেন্ট, এটা হচ্ছে সেলিম, অর্থাৎ ইজিলি মনে রাখার জন্য সিলিকা সবথেকে হাইয়েস্ট থাকবে, প্রায় 50 থেকে 60%, দেন অ্যালুমিনা, দেন লাইম, তারপরে থাকছে আয়রন অক্সাইড এবং এম ফর ম্যাগনেসিয়া। এগুলো বারবার মনে রাখতে হবে। সিলিকা কি করে প্রশ্ন করতে পারে, তো সিলিকা একটা ব্রিকের স্ট্রেংথ দেয়, হার্ডনেস দেয়, ডিউরাবিলিটি দেয়। অ্যালুমিনা কি করে, ব্রিকটার প্লাস্টিসিটি দেয়। এবং লাইম কি করে, সিলিকাকে ফিউজ হতে, বার্নিং এবং বাইন্ডিংয়ে হেল্প করে। আয়রন অক্সাইড কি করে, আয়রন অক্সাইড রেড কালার দেয় এবং ইম্পারভিয়াস স্ট্রাকচার তৈরি করতে হেল্প করে। ম্যাগনেসিয়া যেটা থাকে সেটা খুব কম পরিমাণে থাকে, সেটা ইয়েলো টিন্ট দিয়েতে হেল্প করে। তো এই ছিল মোটামুটি ব্রিক সম্পর্কে একটা আলোচনা। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। হ্যাঁ, এবং আরও একটা জিনিস আমি একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে যে এরকমও প্রশ্ন করতে পারে, কারণ দেখো এগুলো তো অনেক ভাস্ট এরিয়া, এগুলো কথা বলতে গেলে একটার সাথে আরেকটা জড়িয়ে যায়। যেমন বলতে পারে যে ফার্স্ট ক্লাস ব্রিক আমরা কোথায় ইউজ করছি। তো ফার্স্ট ক্লাস ব্রিক আমরা জেনারেলি ইউজ করে থাকি এইভাবেই, যেখানে বেটার শেপ দরকার রয়েছে, যেখানে একটা পয়েন্টিংয়ের কাজ করব, ইম্পর্টেন্ট ওয়ার্ক হবে, যেটা লোড বিয়ারিং ওয়ালও হতে পারে, তো সেখানে আমরা ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ করব। বাট সেকেন্ড ক্লাস ব্রিক আমরা জেনারেলি ইউজ করে থাকি কোথায়, এটাও কোশ্চেন। হিডেন মেশনারি ওয়ার্কে ইউজ করি আমরা, রিইনফোর্স ব্রিক ওয়ার্কে ইউজ করতে পারি আমরা, কোনো জায়গায় শাটারিং দরকার হচ্ছে টেম্পোরারি শাটারিংয়ের জন্য তৈরি করতে পারি। এছাড়া থার্ড ক্লাস ব্রিক আমরা নানান কাজে ইউজ করতে পারি, সোলিংয়ের কাজে ইউজ করতে পারি আমরা। আনইম্পর্টেন্ট কিছু স্ট্রাকচার রয়েছে, টেম্পোরারি কোনো স্ট্রাকচার রয়েছে, টেম্পোরারি শাটারিং হচ্ছে, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা থার্ড ক্লাস ব্রিক ইউজ করতে পারি। তো এইগুলো হচ্ছে মানে দরকার, এইগুলো জানতেই হবে। এই সমস্ত জিনিসপত্রগুলো না জানলে পরে ঠিক তৈরি হবে না। আর আবার বললাম যে এফ্লোরেসেন্সের মেন কারণটাই হচ্ছে অ্যালকালিজ, এগুলো মাথায় রাখতে হবে। আবার প্রশ্ন করতে পারে তোমাদেরকে যে ব্রিকে যদি প্রচুর পরিমাণে লাইম হয়ে যায় তাহলে কি হতে পারে, এটাও একটা প্রশ্ন আসতে পারে। প্রচুর প্রশ্ন আছে এখানে। আবার এরকম প্রশ্ন আসতে পারে, ব্রিকে যদি সিলিকা আরও বেশি পরিমাণে চলে যায় সেক্ষেত্রে কী প্রবলেম হতে পারে। ব্রিকের ভিতরে যদি পেবলস থাকে, গ্রেভেলস থাকে, তাহলে কি প্রবলেম হতে পারে।
তো এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদেরকে একটু তৈরি করে নিতে হবে। আমি আজকে যতটা বললাম সেখান থেকে একটা নোটস মতো বানিয়ে নাও। আশা করি অনেকটা ভাস্ট এরিয়া তোমাদের কাভার হয়ে যাবে রিগার্ডিং ব্রিক। কারণ যারা কনস্ট্রাকশনে কাজ করছো, যেই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছো, যে মেবি তুমি এক্সিকিউশন ইঞ্জিনিয়ার, মেবি তুমি কোয়ালিটি ইঞ্জিনিয়ার, মেবি তুমি বিলিং, যাই কাজ করো না কেন, তোমাকে কিন্তু সাইটে থাকলে এই সমস্ত কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সম্পর্কে জানতেই হবে এবং সেগুলোর টেস্ট, সেগুলোর ডাইমেনশন, কীভাবে সেগুলোর মেজারমেন্ট হয়, কতটা কোয়ান্টিটিতে আসে, ওয়ার্ক শিডিউলে কীভাবে থাকে, রেট শিডিউল কীভাবে থাকে, কীভাবে আমরা সেই কাজগুলো করি, সেগুলো সম্পর্কে কিন্তু প্রশ্ন করবেই। এছাড়া আজকে এই ভিডিওটা নইলে লেন্দি হয়ে যাবে, নইলে আমি এখানে আজকে ব্রিক ওয়ার্ক নিয়ে পরেও আলোচনা করতাম, যে হেডার, স্ট্রেচার এবং আমাদের যে ইংলিশ বন্ড, ফ্লেমিশ বন্ড এবং বিভিন্ন রকমের ক্লোজার, তারপরে ব্যাট কোথায় ইউজ হচ্ছে এবং কুইন ক্লোজার কোথায় ইউজ হবে, এই সমস্ত প্রশ্নও কিন্তু আমাদেরকে করে থাকে। তো সেই সমস্ত জায়গাগুলো দেখতে হবে। আমি চেষ্টা করছি ওইটাকে অন্য একটা ভিডিওতে নিয়ে এসে পরে একটা ছোট্ট করে ওই ব্রিক ওয়ার্ক রিলেটেড জিনিসটাকে বা ব্রিক মেশিনারি রিলেটেড জিনিসটাকে তোমাদের কাছে নিয়ে আসার। এছাড়া হচ্ছে আরও একটা প্রশ্ন করে, আইএস কোড থেকেই প্রশ্ন করে যে কোনো একটা ব্রিক ওয়ার্ক রয়েছে, তো একদিনে আমরা কতটা ব্রিক ওয়ার্ক সেখানে করতে পারি, মানে কত হাইট পর্যন্ত ব্রিক ওয়ার্ক আমরা সেখানে করতে পারি। তো সেটা আমাকে বলতে হবে যে আমরা 1.2 মিটার অবধি একদিনে ব্রিক ওয়ার্ক করতে পারি। তো আবার অনেক সময় প্রশ্ন করে যে একটা ধরো ইংলিশ বন্ড হচ্ছে, বা না ওরকম না, এরকম ধরতে পারে যে আচ্ছা তুমি একটা ব্রিক ওয়ার্ক করবে, তো তার জন্য তুমি কি কি প্রিকশন নেবে, শুরু করবে যখন তার আগে কি কি কাজ করবে। একটা ব্রিক ওয়ার্ক যখন শুরু করবে তো সেখানে কি বন্ডে তুমি কাজ করছো। আচ্ছা যদি ইংলিশ বন্ডে তুমি কাজ করছো, তাহলে ইংলিশ বন্ডের স্টার্টিংটা কি হবে, স্ট্রেচার হবে না হেডার হবে। আচ্ছা ইংলিশ বন্ড কি আমরা একটা 1 ব্রিক ওয়াল হিসাবে ইউজ করতে পারি বা হাফ ব্রিক ওয়াল হিসাবে ইউজ করতে পারি। তো এই সমস্ত নানান প্রশ্ন এখানে কিন্তু তোমাদেরকে করতে পারে। আমি চেষ্টা করছি আরেকটা ভিডিও নিয়ে এসে সেখানে আরও কিছু প্রশ্ন তোমাদের কাছে তুলে আনার। আর আমি যে প্রশ্নগুলো করলাম, আমি জানি না লাস্ট পর্যন্ত ভিডিওটাকে তোমরা দেখছো কি না, শেষ পর্যন্ত ভিডিওগুলো না দেখলে তারা এই জিনিসগুলো পাবে না। তো যে প্রশ্নগুলো শেষে আমি করলাম, এই প্রশ্নগুলোর যদি তুমি একটারও অ্যান্সার পারো, প্লিজ কমেন্টে লিখে জানাও যে তুমি কি কি চেকিং করবে ব্রিক ওয়ার্ক শুরুর আগে। তুমি একটা যখন ব্রিক ওয়ার্ক তুমি সাইটে করছো, সেখানে ইংলিশ বন্ড করছো না ফ্লেমিশ বন্ড করছো। ইংলিশ বন্ড কি শুধু একটা 1 ব্রিক ওয়ালই হতে পারে, না হাফ ব্রিক ওয়ালের ক্ষেত্রেও ইউজ করতে পারি, বা আমরা 1.5 ব্রিক ওয়ালের ক্ষেত্রেও ইংলিশ বন্ড ইউজ করতে পারি। আবার প্রথম ইংলিশ বন্ড যখন আমরা শুরু করব, সেখানে প্রথম আমরা কি দেব, স্ট্রেচার দেব না প্রথমে আমরা হেডার দেব। এই প্রশ্নগুলোর যদি একটাও অ্যান্সার তুমি পারো, প্লিজ 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 মেক শিওর এবং সেগুলোর অ্যান্সার তুমি কমেন্টে লিখে জানাও, আদারওয়াইজ আমি তো কারেক্ট করে দেবই। আর চেষ্টা করছি যে আরও একটা ভিডিও নিয়ে আসার, যেখানে শুধুমাত্র ব্রিক ওয়ার্ক নিয়েই শুধুমাত্র আলোচনা হবে। থ্যাংক ইউ। যদি তোমার মনে হয়ে থাকে যে এই ভিডিওটা থেকে তুমি ব্রিক ওয়ার্ক সম্পর্কে জানতে পেরেছো, ব্রিকের টেস্ট সম্পর্কে জানতে পেরেছো, ব্রিক সম্পর্কে জানতে পেরেছো, যেটা ইন্টারভিউর জন্য হয়তো যথেষ্ট হবে, তাহলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে তোমার উত্তরগুলো জানাও, আর অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ।